আসসালামু আলাইকুম, ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা রিস্ক এন্ড রিটার্নের একটা অংশ প্রাইজিং মডেল এর প্রথম ক্লাস করব। এই চ্যাপ্টারটা আপনার অনেকগুলো বইতে আছে। মূলত এটা ফিনান্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফিনান্স বইয়ের রিস্ক এন্ড রিটার্নের অঙ্ক। এটা যদি আপনারা ফিনান্সে ভালো করে করতে পারেন, ফাইনাল ইয়ারে দুইটা বইতে আছে, পোর্টফোলিও, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও এবং আপনার অ্যাকাউন্টিং থিওরি, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। আবার আপনার মাস্টার্সে ওই চ্যাপ্টারটা আছে। সো আর কি প্রথম থেকে ভালো করে শিখে নিলে মাস্টার্স পর্যন্ত কাজে আসে এই চ্যাপ্টারটা। আমরা আহ, প্রথম ক্লাসে লেকচার শিটের প্রবলেম 1 করব। এখানে বলা আছে এ ফার্মস রিস্ক ফ্রি রেট 7%। আমি ক্লাসের মাঝখানে বেসিক জিনিসগুলো আলোচনা করে দিব। রিস্ক ফ্রি রেট বলতে বোঝায় হলো আরএফ, সংক্ষেপে বলা হয় আরএফ। আপনার প্রশ্ন হতে পারে আরএফ জিনিসটা কি। আপনার দুই ভাবে করা যায়, একটা হলো একেবারে সব বাস্তবে বুঝে নেওয়া, আর একটা হলো শুধু এইখান থেকে জিনিসগুলো ফাইন্ড আউট করে সেগুলো বসায় দেওয়া। এখানে রিস্ক ফ্রি রেট হলো আপনি যদি কোথাও বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে 7% আসবেই। যেমন ধরেন আপনি ডাকঘরে বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেন সরকারি, ওইটা সুদের হার পরিবর্তন হয় না, যেটা বলে দেয় ওই পার্সেন্টই সুদ পাওয়া যায়। এটা হলো রিস্ক ফ্রি রেট, যে আপনি ডাকঘরে বা সঞ্চয়পত্রে আপনি রেখে দিলেন টাকা। দ্য রেট অফ রিটার্ন অন দ্য মার্কেট 13%। বাজারে অন্য জায়গায় যদি আপনি বিনিয়োগ করতে চান, গড়ে 13% মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে। ধরুন বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে যদি বিনিয়োগ করেন গড়ে 13% পাওয়ার সম্ভাবনা আছে। এটা বলা হয় আর এম। কিন্তু সমস্যা হলো এটার মাঝে ঝুঁকি আছে, এই আর এম এর ভিতরে ঝুঁকি আছে। কিন্তু আর এফ এর ভিতরে ঝুঁকি নাই, যে সরকারি আপনি ইয়েতে বিনিয়োগ করছেন, উম কি বলে, সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন, 7% দিবেই, ঝুঁকি নাই কোনো। কিন্তু আপনি যদি একটা কোম্পানিতে বিনিয়োগ করেন, ধরেন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে, সেসব কোম্পানিতে যদি ইনভেস্ট করেন বা যে যে কোনো ব্যবসায় ইনভেস্ট করেন, যদি 13% আসতে পারে গড়ে, 13 বেশিও আসতে পারে, কমও আসতে পারে, রিস্ক আছে এটার ভিতরে। অ্যান্ড বিটা 6.5, অর্থাৎ ঝুঁকি পরিমাপ করছে, ঝুঁকির পরিমাপ হলো 6.5। যদি কোনো শেয়ারের ঝুঁকি থাকে 6.5, তাহলে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন বেসড অন CAPM, ক্যাপিটাল অ্যাসেটস মার্কেট প্রাইজিং মডেল, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইজিং মডেল। এখন CAPM আপনাকে নিয়ম অনুযায়ী আপনাকে গড়ে কত টাকা লাভ আসতে পারে ওইখানে, এই জায়গায় যে একটা শেয়ারে বিনিয়োগ করছেন, যে শেয়ারটায় 65% ঝুঁকি আছে, সেখান থেকে মুনাফা কতটুকু আসতে পারে। এটার জন্য CAPM এর একটা সূত্র আছে, এক্সপেক্টেড রিটার্ন ইয়ার সমান সমান RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। এটা একটা আমাদের পরিচিত সূত্র। এটা আমরা অনেক জায়গায় ইউজ করছি, নাহলে এখন মুখস্থ করে নিবেন, এটা আমাদের খুব কাজে আসবে। RF এর মান 7%, মানে 7%, 7ই দেখি আমরা। RM এর মান 13%, RF এর মান হলো 7%, বিটার মান 0.65। তাহলে আসে, এটা যদি আমি বাদ দিই, 6 × 0.65, ক্যালকুলেশন করলে আপনার আসতেছে, এটা ভেঙে ভেঙে, যেহেতু প্রথম ক্লাস, এটা ভেঙে ভেঙে করাইতেছি, পার্সেন্ট গুলো ভাঙাচ্ছি না, পার্সেন্ট গুলো সরাসরি রেখে দিতেছি। এই শেয়ারে বিনিয়োগ করলে গড়ে 10.9% পাইতে পারেন। এটা আমরা প্রথম ক্লাসে শিখতে পারলাম। এই কথাটা হলো আপনাকে প্রশ্নে জানতে চাইবে গড়ে মুনাফা কত, অর্থাৎ চারটা
জিনিস আছে এক, এটা জানতে পারে, দুই, তিন, চার। এই চারটা তথ্যের মাঝে তিনটা দিয়ে দিবে সবসময়। তিনটা তথ্য দিয়ে একটাকে বলবে যে বের করে দেখাও। যেমন এই অঙ্কের জন্য এই তিনটা দিয়ে তারা বলছে এইটা বের করে দেখাও। প্রতিবার যে এরকম বলবে এরকম না। যেমন ধরেন আরেকটা অঙ্কে যাচ্ছি, কিন্তু এতটুকু কি বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন। আর প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন। ইফ অ্যানাদার স্টক হ্যাজ দ্য এক্সপেক্টেড অ্যান এক্সপেক্টেড রিটার্ন 25%, হোয়াট উইল বি ইটস বিটা? বলতেছে এখানে আরেকটা শেয়ার আছে, যে শেয়ারটা যে শেয়ারটাতে আপনার গড় মুনাফা 25% হতে পারে, তাহলে এটা বিটার মান বের করে দেখো। অর্থাৎ দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলতেছে বিটার মান নাই, এক্সপেক্টেড রিটার্নের মান 25% দিয়ে দিচ্ছে, বিটার মান বের করো। আমি আপনাকে শিখিয়েছিলাম এখানে চারটা তথ্য, এক, দুই, তিন, চার। চারটা তথ্যের মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। এটা ক্লাস 6, 7, 8, 9-এর বাচ্চারাও পারবে। কারণ কি, এটা একটা সমীকরণ। ইয়ার এর মান 25, আর এফ এর মান 7, আর এম এর মান 13, আর এফ এর মান 7, বিটার মান আমার জানা নাই। আমরা এই জিনিসগুলো এই পাশে নিয়ে আসতেছি কাজের সুবিধার্থে। 13 থেকে 7 চলে গেলে 6, এই পাশে 25। এখন 7কে ওই পারে পাঠিয়ে দিলাম, 25 থেকে 7 চলে গেল, এই পাশে গেলে মাইনাস হয়ে যায়। 6কে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, ভাগ গুণ আছে যেহেতু ভাগ হয়ে গেল। 25 থেকে 7 চলে গেলে তাকে 18। বিটার মান আসতেছে কাটাকাটি করলে 3। ঝুঁকির পরিমাণ এখানে 3। অর্থাৎ এখানে এই অপশনগুলোর মাঝে আর এফ এর মানও দেওয়া না থাকতে পারে, আর এম এর মানও দেওয়া না থাকতে পারে। আমার কাজ হবে এই আর এফ আর এম যাই দেওয়া থাকে না, সেটাকে খুঁজে বের করা। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝলে প্রশ্ন করেন, স্যার বুঝি নাই, আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। বুঝতে পারছেন কি? ওকে লিখে দেন। যে একজন কোয়েশ্চেন করতে চাচ্ছে। ও, কোয়েশ্চেন আবার হাত নামা হয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে হাত উঠাতে পারবেন, হ্যাঁ। চলেন আমরা পরের অঙ্কে যাই। বলতেছে এ স্টক হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন 6.25। আচ্ছা, এই অঙ্কটা আপনাদের পুরাতন শিটে দেখবেন আছে 8 নাম্বারে, আর নতুন শিটে এটা 2 নাম্বারে, হ্যাঁ। যাদের পুরাতন শিটের অঙ্ক একটু চেঞ্জ হয়েছে নাম্বার। তারা বলতেছে স্টক হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন 16.25। আপনার একটা শেয়ারের ইয়ারের মান তারা বলে দিচ্ছে 16.25। আমরা 2 করতেছি। 16.25। এরপর বলছে বিটার মান দেওয়া আছে 1.75। 1.75। এরপর তারা বলছে দ্য এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট, আর এম এর মান 11%। হোয়াট মাস্ট বি আর এফ? আর এফ এর মান বের করে দেখো। আর এফ এর মান দেওয়া নাই, এবারও তিনটা তথ্য দেওয়া, আর এফ এর মান দেওয়া নাই। পারবেন না আপনারা করতে? চেষ্টা করেন। আর এফ এর মান নাই, আর এম এর মান দেওয়া আছে, আর এফ এর মান নাই, বিটার মান দেওয়া আছে। আমরা এক কাজ করি, এইগুলাকে এই পাশে নিয়ে আসি কাজের সুবিধার্থে। এগুলোকে এই পাশে নিয়ে আসছি।
আচ্ছা, পরে আনি। আর এফ তো আর এফ এর মতো আছে, এটাতে গুণ করলাম। 11কে এটা যদি গুণ করি তাহলে আসে 19.25। এটা দিয়ে দুইটাকে গুণ করলাম। এই আর এফ, এই আর এফ এই পারে নিয়ে আসতেছি, এটা মাইনাস আছে এই পারে আসলে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে এই পারে আসলে মাইনাস হয়ে যাবে, এটা ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে। এখন আর এফ কমন নিলাম, এখান থেকে 1.75 মাইনাস, এখানে আর এফ কমন নিলে থাকে এখানে কিছুই থাকে না, ওয়ান থাকে, এটা থেকে বাদ দিলাম 3। আর এফটা রেখে এইটা ওই পারে পাঠিয়ে দিলাম, এটাতে এক গেলে 7.5। আর এফ সমান সমান 4%। এই ছিল প্রবলেম 2। যদি বুঝতে পারেন একটু কষ্ট করবেন, কষ্ট করে ওকে লিখে দেবেন স্যার বুঝে গেছি। আর কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, আমি বুঝিয়ে দেবো। বলেন কি প্রশ্ন, কি বুঝেন নাই? স্যার আসসালামু আলাইকুম। বলেন। স্যার অ্যাকাউন্টিং থিওরিতে স্যার অতিরিক্ত ক্লাস বলছেন যে 10টায়। হুম। তো এই চ্যাপ্টার এটা কি অ্যাকাউন্টিং থিওরিতে আছে? হুম। আপনি আপনার মেসেঞ্জার গ্রুপে যান, যে পোস্টটা খুব ভালো করে পড়েন, পরে আবার ক্লাসে ফেরত আসেন, হ্যাঁ? হ্যাঁ, বলেন। আর কারণ কোশ্চেন? স্যার, যে আমরা এই নাম্বার লাইনে যে সমান সমান এই বিপরীত করছি, যে এখানে আমরা 19.25, এটা যদি একবার এই পারে নিয়ে আসতাম তাহলে মাইনাস ফিগার হতো না? একবার আনলাম না কেন স্যার? আচ্ছা। এটা রাইখে শুধু 1.75 আর এফ, আর এফ শুধু আনলাম কেন? আচ্ছা, আমরা আসলে যারা অনেক দিন যাবত গণিত করি না বা গণিতে অনেক দুর্বল, তাদের এরকম সমস্যাটা হয়। নিয়মটা হলো, আপনি আর এফটাকে, আর এফ এর মানটা বের করতে হবে। আপনি আর এফ কে এই পাশে রাখেন ওই পাশে রাখেন যেভাবে রাখা, আপনাকে আর এফ সমান সমান একটা মান বের করতে হবে। এটা হলো সমীকরণের নিয়ম, এক্স এর মান বের করতে হয়। এখন আমরা তো ছোটকাল থেকে স্যাররা শিখাইছে, ক্লাস 6 থেকে শুরু হয়েছে সমীকরণ, মোটামুটি 5 6 থেকে। তখন শিখেছি যেটা উজ্জ্ব রাশি এক্স এর মানটা এই পাশে নিয়ে আসতে হয়, বাম পাশে, আর সংখ্যাগুলোকে ডান পাশে আনি। কিন্তু আপনি ইচ্ছা করলে এক্স এর মান এই পাশে রেখে অঙ্কটা করতে পারেন, কিন্তু এটা আপনাদের জন্য পেইন হয়ে যায়, কারণ কি আপনারা এগুলো আগে থেকে করে আসেন নাই, অনেকদিন যাবত করেন না। এই জন্য আরেকটা যেহেতু দেওয়া নাই, যেটা দেওয়া নাই, এটা সব সংখ্যা সবসময় আমরা কি করব, যেটার মান দেওয়া নাই এক্স ওয়াই জেড যেটা দেওয়া নাই, এটা আমরা ডান পাশে, রাইট হ্যান্ড সাইডে রাখবো, আর সংখ্যাগুলো সবসময় লেফট সাইডে রাখবো। তাহলে আর এফটাকে আমি নিয়ে আসছি এই পাশে, যেহেতু আর এফ এর মান বের করতে হবে। আর সংখ্যা যেগুলো আছে, যে 19 16, এগুলোকে বাম পাশে নিয়ে গেছি, তাহলে আমার এক্স এর মানটা সহজে বের করা সম্ভব। এটা যদি রাইট সাইডে রাখবেন আর এটাকে লেফট সাইডে রাখবেন, তাহলে আপনার সমীকরণের মান বেরিয়ে আসবে। আর যদি সব উল্টাপাল্টা সাইডে রাখেন, তাহলে তো এটা সমাধান করতে করতে আরো 50টা লাইন লাগবে আপনার। এখন এটা করতে হলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, অথবা আরেকটা অপশন আছে, ক্লাস 5 6 7 8 এর বাচ্চা পড়ানো শুরু করেন, তাহলে ম্যাথের ইমপ্রুভমেন্ট আসবে। এটা শুধু এখানে কাজে লাগবে না, যে আপনি শুধু যে অনার্সে পাশ করবেন এটার জন্য না। কারণ চাকরির ক্ষেত্রে এইসব অঙ্ক, চাকরি পরীক্ষায় এইসব অঙ্ক আর কি 100% লাগবে। চাকরির পরীক্ষায় অঙ্ক না পারলে চাকরি হয় না। এই এই অঙ্কগুলোর ইমপ্রুভমেন্ট আপনার দরকার আছে, যে সমীকরণের কোনটা কোন দিকে নিতে হবে। তা আপনার প্রশ্নটা হলো, উত্তরটা হলো, যেটা আপনার উজ্জ্ব রাশি, যে এটা উজ্জ্ব রাশি আর এফ, এই যে উজ্জ্ব রাশি, এটা মান বের করতে হবে। এগুলাকে আমি এই জন্য রাইট সাইডে নিয়ে আসছি। এই যে সংখ্যা যেগুলো যের মধ্যে আর এফ নাই, সেগুলোকে লেফট সাইড নিয়ে আসছি। এইভাবে অঙ্কগুলো করবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি প্রবলেম 3-তে। প্রবলেম 3টা আগের অঙ্কের হয়তো প্রবলেম 6 স্যার, পুরাতন শিট। লিখছে, অ্যাজুম বোথ পোর্টফোলিও এ অ্যান্ড বি। আচ্ছা, এইটাই আমার করতে হবে। আচ্ছা, এখানে দুইটা পোর্টফোলিও দেওয়া আছে, এ অ্যান্ড বি। এটা
এর ইয়ার দেওয়া আছে এত, বি এর ইয়ার দেওয়া আছে এত। তার মানে ইয়ার দেওয়া আছে দুইটা। এ দুইটা শেয়ারের, এ শেয়ারের একটা ইয়ার, এ শেয়ার, ইয়ার, বি শেয়ার। এ শেয়ারের হলো 13.5, বি শেয়ারের 14.8। ইফ the economic has only one factor বিটা, এর বিটা দেওয়া আছে 1, বিটা এ দেওয়া আছে 1, বিটা বি দেওয়া আছে 1.2, হোয়াট মাস্ট বি আর এফ, আর এফ এর মান বের করো। সহজ কথা, এখানে দুইটা শেয়ারের কথা বলা আছে, দুইটা শেয়ারের কথা আছে, দুইটা শেয়ারের ইয়ার আলাদা, বিটা আলাদা দেওয়া আছে। এখন আর এফ তাদের জানা নেই, আর এফ বের করো। আর এফ এও বের করতে পারবো, আর এম বের করতে পারবো, যদি দুইটা তথ্য দেওয়া থাকে আর এফ আর এম, দুইটাই বের করতে পারবো। উই নো, এইটা হলো সূত্র। এখন এই সূত্রে আমি এর মানগুলো বসাইতেছি। ফর স্টক এ, এর মানগুলো আমি বসাচ্ছি। এর ইয়ার কত দেওয়া আছে? 13.5। আর এফ কত দেওয়া আছে? দেওয়া নাই। আর এম এর মান দেওয়া আছে হলো, দেওয়া নাই। আর এফ এর মান দেওয়া নাই। বিটার মান 1। বি স্টক, স্টক বি, স্টক বি তে দেওয়া আছে ইয়ারের মান এটা, ইয়ারের মান এটা, আর এফ জানা নাই, আর এম জানা নাই, আর এফ জানা নাই, বিটার মান দেওয়া আছে 1.2। এখন এটা একটা সমীকরণ ধরে নিতে হবে আপনাকে, এটা একটা সমীকরণ ধরে নিতে হবে। এই দুইটা সমীকরণ থেকে যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে মন চায় সেভাবে কাজ করে আপনাকে আর এফ এর মানটা বের করে দেখাইতে হবে। আপনি চাইলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বাদ দিতে পারেন, বা বিভিন্ন ভাবে আপনি এই কাজটা করতে পারেন। আমি শর্টকাটে করতেছি। এই ব্র্যাকেটটা উঠাই দিলে এরকম থাকে, এটা প্লাস আর এফ, এটা মাইনাস আর এফ। 13.5, এই আর এফ থেকে আর এফ চলে আর এম এর মান আমি পেয়ে গেলাম। এখন এই সমীকরণে 2 নং সমীকরণে আমি যদি আর এম এর মানটা বসায় দিই, তাহলে আর এফ এর মানটা এমনিতেই বের করা সম্ভব। একটু আগে যেভাবে করলাম সমীকরণ, এইভাবে 13.5-এর সাথে 1.2 এর গুণ করেন, 13.5-এর সাথে 1.2 এর গুণ করলে কত আসে? ক্যালকুলেশন করে বলেন। 16.2। এখন সবগুলো আর এফ এই পাশে নিয়ে আসতেছি, এই আর এফটা নিয়ে আসতেছি, এই আর এফ নিয়ে আসতেছি, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, আর এফ কমন নিলাম, এটা থেকে এটা বাদ দিলাম। এখন আর এফটাকে রেখে ওই পাশে পাঠিয়ে দিলাম, মনে হয় 7% আসবে। শেষ। এই ছিল আমাদের অঙ্ক। আমরা আজকের ক্লাসে শুধু সিএপিএম মেথডের এই সূত্রের ইয়ার কিভাবে বের করতে হয়, আর এফ আর এম এগুলো কিভাবে বের করতে হয় সেটা শিখলাম। আপনাদের
এই ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি প্রবলেম ফেস করেন নেক্সট ক্লাসে বলতে পারবেন। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।